হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। ওয়েলকাম ইউ অল। আমি শুভেন্দু অধিকারী তোমাদের জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকে পড়াবো। কারেন্ট অ্যাফেয়ার যেন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা এক্সামের জন্য। আর এই আজকের সেশনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে যাবে, কারণ এই সেশনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আলোচনা করা হবে আজকের সেশনে। চলো তাহলে যাবো, ক্লাস শুরু করবো। বেশি কথা না বাড়ি, আর যারা চ্যানেল নতুন আছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও, ঠিক আছে? আর ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। চলো দেখো, প্রথম দেখো সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা। এটা সুরাজকুন্ড ইন্টারন্যাশনাল ক্রাফট মেলা, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মেলা। ক্রাফট মেলা মানে কি? হস্তশিল্প মেলা, ঠিক আছে? এই হস্তশিল্প মেলাটা এটা কিন্তু মানে খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একটা হস্তশিল্প মেলা, ঠিক আছে? এটা কোথায় হচ্ছে? হরিয়ানা রাজ্যে হচ্ছে ফরিদাবাদে, ক্লিয়ার? তারপরে দেখো কি দেখো, ইনফরমেশন কি আছে? পার্টনার কান্ট্রি কি? তানজানিয়া। তাহলে এইবার মানে আর কি যে সুরাজকুন্ড যে ইন্টারন্যাশনাল ক্রাফট ফেয়ার, এটা কিন্তু কি যে পার্টনার কান্ট্রি কে রয়েছে? পার্টনার কান্ট্রি হচ্ছে তানজানিয়া। তারপরে দেখো বলছে থিম স্টেট কে রয়েছে? থিম স্টেট হচ্ছে কিন্তু গুজরাট, ক্লিয়ার? তারপরে দেখো বলছে এটা কততম ছিল? 37তম কিন্তু ইন্টারন্যাশনাল সুরাজকুন্ড মেলা, ঠিক আছে? এটা উদ্বোধন করেছে কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, ক্লিয়ার? তারপর দেখো এটা হচ্ছে প্রথমে বলেছি ওয়ার্ল্ড বিগেস্ট ক্রাফট মেলা। এটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আর কি ক্রাফট মেলা, হস্তশিল্প মেলা, যেটা কিন্তু হরিয়ানাতে অনুষ্ঠিত হয়, ক্লিয়ার? চলো তারপরে দেখো কি টর্চ বেয়ারার ফর 2024 প্যারিস অলিম্পিক। অভিনব বিন্দা মানে আর কি যে প্যারিসের যে অলিম্পিক হবে, মানে 2024 এর যে প্যারিস অলিম্পিক হবে, তার টর্চ বেয়ারার হবে কে এবার? তার টর্চ বেয়ারার হবে কিন্তু অভিনব বিন্দ্রা, ক্লিয়ার? অভিনব বিন্দ্রার বিষয়ে আমরা একটু দেখে নেবো কি কি আছে। দেখো 2024 অলিম্পিক এটা কিন্তু কোথায় অনুষ্ঠিত হবে? এটা কিন্তু প্যারিসে কত কবে? প্যারিসে কত থেকে কত? 16 এপ্রিল থেকে 26 জুলাই, ঠিক আছে? এটা কিন্তু প্যারিসে অনুষ্ঠিত হবে। তার টর্চ বেয়ারার হবে কিন্তু অভিনব বিন্দ্রা, ঠিক আছে? এবার দেখো অভিনব বিন্দ্রা, দেখো এই শর্টে লিখে রেখেছি আমি। অভিনব বিন্দ্রা কি ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিভিজুয়াল গোল্ড মেডালিস্ট, ঠিক আছে? ইন্ডিয়াস ফার্স্ট গোল্ড মেডালিস্ট অফ দ্য অলিম্পিক, ঠিক আছে? অলিম্পিকের কিন্তু ইন্ডিভিজুয়াল গোল্ড মেডালিস্ট কিন্তু অভিনব বিন্দ্রা, ঠিক আছে? কি মেন্স 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট কি 2008 মানে 2008 এ কি যেটা আর কি বেজিং এ অনুষ্ঠিত হয়েছিল, ক্লিয়ার? তারপরে দেখো কি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন কবে? 1987 কিন্তু এটা কিন্তু গঠিত হয়েছিল। আর কি হেডকোয়ার্টার কোথায় আছে আমাদের? নিউ দিল্লিতে। আর কি প্রেসিডেন্ট কি? পিটি উষা। আর হচ্ছে কি সিইও হচ্ছে রঘুরাম আয়ার, ঠিক আছে? রঘুরাম আয়ার কিন্তু এই 2024 এ কিন্তু তিনি নিযুক্ত হয়েছে, সেটা কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি, তোমরা দেখেছো। চলো নেক্সট যাবো, হচ্ছে মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন, ঠিক আছে? এমডিএ কোন গভর্নমেন্ট চালু করলো? ইউপি গভর্নমেন্ট, ক্লিয়ার? ইউপি গভর্নমেন্ট কি চালু করেছে? মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ক্যাম্পেইন, ক্লিয়ার? চলো দেখবো কি কি আছে। এমডিএ কি? এরাডিকেটেড দ্য ফিলারিয়াসিস ডিজিজ, ঠিক আছে? ফিলারিয়াসিস ডিজিজ কি? গোত্রকে নির্মূল করার জন্য কিন্তু এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু চালু করা হয়েছে, বা ইউপি সরকার চালু করেছে, ঠিক আছে? দেখো ইউপি গভর্নমেন্টের বিষয়ে দেখবো আমরা কি ইউপি গভর্নমেন্ট কি সিএম কি আমরা জানি প্রত্যেকেই যে যোগী আদিত্যনাথ জি। আর কি গভর্নর কে আনন্দীবেন প্যাটেল, ক্লিয়ার? তারপর দেখো ক্যাপিটাল লখনৌ, এই হচ্ছে ব্যাপার, দেখো। তারপরে আর ইউপি গভর্নমেন্টের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, ইউপি গভর্নমেন্ট থেকে কিন্তু যে এই যে আনন্দীবেন প্যাটেল কিন্তু একজন মহিলা, ঠিক আছে? আর ইউপি থেকে যে সরোজিনী নাইডু কিন্তু আর কি যে প্রথম মহিলা গভর্নর আর কি, ঠিক আছে? সরোজিনী নাইডু, ভালো করে মনে রাখবে কি সরোজিনী নাইডু, সরোজিনী নাইডু তিনি কিন্তু প্রথম মহিলা, মানে স্বাধীন ভারতের প্রথম মহিলা গভর্নর, ঠিক আছে? কত হচ্ছে? 1947 থেকে 49, 1947 থেকে 49, ঠিক আছে? তিনি কিন্তু প্রথম মহিলা গভর্নর, ক্লিয়ার? আর তিনি কিন্তু আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু ভারতীয় প্রথম মহিলা আর কি, ঠিক আছে? মহিলা প্রেসিডেন্ট কত থেকে? 1925 থেকে 26, ঠিক আছে? এই দুটো কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক আছে? আর এই যে সরোজিনী নাইডু কিন্তু উত্তরপ্রদেশ থেকে কিন্তু গভর্নর ছিলেন, ক্লিয়ার? চলো নেক্সট দেখবো, ইয়ার অফ দা কি? এটা নাভাল হবে, ক্লিয়ার? এটা হচ্ছে যে এটা নাভাল, ক্লিয়ার? এটা নাভাল হচ্ছে নাভাল সিভিলিয়ান্স 2024, ক্লিয়ার? নাভাল ইন্ডিয়ান নেভি কিন্তু এটা কি এই যে 2024 এ কিন্তু কি হিসেবে ঘোষণা করেছে কি ইয়ার অফ দা নাভাল সিভিলিয়ান্স, ক্লিয়ার? 2024 কে 2024 সালকে কিন্তু কি ইয়ার অফ নাভাল সিভিলিয়ান্স হিসেবে কিন্তু ঘোষণা করেছে। কি ফোকাস করা হবে কি কি বিষয়ের উপর সেগুলো আমরা দেখে নেব। কি অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি, ট্রেনিং প্রোগ্রামস, ডিজিটাল ইনিশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এই বিষয়গুলোর উপরে কিন্তু
ফোকাস করা হবে। আর কি দেখো ইন্ডিয়ান নেভি কবে ফাউন্ড হয়েছিল কি 26 জানুয়ারি 1950। আর কি দেখো যে চিফ অফ দ্য ডিফেন্স স্টাফ কি হচ্ছে কি জেনারেল অনিল চৌহান। আর কি চিফ অফ দ্য নাভাল স্টাফ কি অ্যাডমিরাল আর হরি কুমার। ক্লিয়ার? তাহলে আমরা ইনফরমেশন গুলো কি কি পেয়েছি সেগুলো দেখে নেব, প্রত্যেকটা কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? কোন কোন বিষয়ের উপর ফোকাস করা হচ্ছে যে কি ইয়ার অফ দ্য নাভাল সিভিলিয়ান্স 2024 এ কোন কোন বিষয়ের উপর ফোকাস করা হচ্ছে এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ দেখতে হবে আমাদের। কি অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সি ট্রেনিং প্রোগ্রামস আর কি ডিজিটাল ইনিশিয়েটিভ এন্ড ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিস। ক্লিয়ার? চলো তারপরে দেখো চাম্পাই সোরেন। ঠিক আছে, চাম্পাই সোরেন নিউ সিএম অফ ঝাড়খণ্ড 2 ফেব্রুয়ারি, মানে আর কি নতুন মানে আর কি 2 ফেব্রুয়ারি চাম্পাই সোরেন কিন্তু নতুন চিফ মিনিস্টার হিসেবে কিন্তু ঝাড়খণ্ডের মানে ঝাড়খণ্ডের নতুন চিফ মিনিস্টার হিসেবে কিন্তু নিযুক্ত হলেন বা শপথ গ্রহণ করলেন। ক্লিয়ার? মানে লিডার অফ দ্য ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, অর্থাৎ তিনি কোন দল থেকে? ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দল থেকে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন। আর কি সাকসিডার কি হেমন্ত সোরেন, অর্থাৎ হেমন্ত সোরেন আর কি অর্থাৎ প্রিভিয়াস মুখ্যমন্ত্রী কে ছিলেন হেমন্ত সোরেন, অর্থাৎ তার স্থলাভিষিক্ত হলেন। ক্লিয়ার? আর গভর্নর কে সিপি রাধাকৃষ্ণন, অর্থাৎ আমরা কি বলছি যে চাম্পাই সোরেন কি হচ্ছে যে ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী আর বর্তমান গভর্নর কে সিপি রাধাকৃষ্ণন। আর কি ক্যাপিটাল হচ্ছে আমাদের কি রাঁচি। আর ঝাড়খণ্ডে কি কোল 32% অফ ইন্ডিয়া, মানে কয়লা কিন্তু ভারতের মধ্যে কিন্তু 32% কয়লা কিন্তু আমরা ঝাড়খণ্ড থেকে পাই। আর কি বলছে আয়রন এন্ড কপার 25% অফ ইন্ডিয়া, মানে ভারতের 25% কিন্তু মানে আয়রন এবং কপার কিন্তু পাই আমরা ঝাড়খণ্ড থেকে। আর কি ফরেস্ট এন্ড উডল্যান্ড কত পাই 29% অফ ইন্ডিয়া, মানে ভারতের 29% কিন্তু সেটা মানে উডল্যান্ড এবং ফরেস্ট কিন্তু রয়েছে ঝাড়খণ্ড রাজ্যে। ক্লিয়ার? চলো আর কি আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অ্যাওয়ার্ড অফ দ্য ইয়ার 2023, মানে 2023 এর আউটস্ট্যান্ডিং বিজনেস ওম্যান অ্যাওয়ার্ড কে পেয়েছে ডক্টর বিনা মোদি। ক্লিয়ার? তিনি কোন কোম্পানির ওনার? চেয়ারপারসন অফ দ্য মোদি এন্টারপ্রাইজ এন্ড কে মোদি গ্রুপ। ক্লিয়ার? তাহলে কি বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ কি কি যে ডক্টর বিনা মোদি কি বিজনেস ওম্যান অফ দ্য অ্যাওয়ার্ড 2023, এই অ্যাওয়ার্ডটি কে পেয়েছে ডক্টর বিনা মোদি। ক্লিয়ার? তারপর দেখো গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইন্ডেক্স 2024, অর্থাৎ গ্লোবাল ব্র্যান্ড গার্ডিয়ানশিপ ইন্ডেক্স 2024 ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এটা 2024 এর এই যে হচ্ছে কম্পাইল বাই কি ব্র্যান্ড ফিনান্সের দ্বারা কিন্তু এটা কিন্তু মানে অনুষ্ঠিত হয়েছে। আর কি মুকেশ আম্বানি টপ অ্যামং দ্য ইন্ডিয়ান্স, মানে মুকেশ আম্বানি কিন্তু এই যে ব্র্যান্ড ফিনান্সের যে আর কি যে ইন্ডেক্সটা প্রকাশ করেছে সেই ইন্ডেক্সে কিন্তু মুকেশ আম্বানি কিন্তু ভারতীয়দের মধ্যে ভারতীয় সিইওদের মধ্যে কিন্তু তিনি কিন্তু টপ হয়েছে। ঠিক আছে, কিন্তু গ্লোবালি কিন্তু তিনি সেকেন্ড হয়েছে। তাহলে কি দেখবো আমরা কি ভারতীয়ের মধ্যে কিন্তু টপ হয়েছে, কিন্তু গ্লোবালি কিন্তু অর্থাৎ বিশ্বের ভিতরে কিন্তু সেকেন্ড হয়েছে। তাহলে বিশ্বের ভিতরে কিন্তু প্রথম হয়েছে কি উইচ্যাটের সিইও, যে উইচ্যাট যে কোম্পানি যে তার সিইও কিন্তু টপ হয়েছে, তার নাম কি কি হোয়াটেক মা। ঠিক আছে, হোয়াটেক মা ইজ দ্য মানে টপ অফ দ্য গ্লোবালি টপ। ঠিক আছে, গ্লোবালি টপার সিইও। ঠিক আছে, তাহলে মুকেশ আম্বানি কিন্তু হচ্ছে কি সেকেন্ড, আর কি হোয়াটেক মা উইচ্যাটের যে সিইও তিনি কিন্তু হচ্ছেন টপ। বোঝা গেল? জিএসআই। ঠিক আছে, জিএসআই র্যাঙ্কিং। তারপর দেখো অ্যাপয়েন্টমেন্ট অফ চিফ জাস্টিস অফ 7th হাইকোর্ট। ঠিক আছে, 7টি স্টেটের হাইকোর্টের কিন্তু আগে কি নতুন যে চিফ জাস্টিস কিন্তু প্রধান বিচারপতি কিন্তু নিযুক্ত হয়েছে, সেগুলো কি আমরা দেখে নেব। মেঘালয় রাজ্যে, ঠিক আছে, এটা আমরা প্রথমে যে নাম ছিল সেটা কিন্তু বর্তমানে যিনি মানে আর কি যে ছিলেন আর কি, আর নতুন যে হলেন সেটা কিন্তু আমি পরে লিখেছি। অর্থাৎ দুটোই কিন্তু আমি একটি প্রত্যেকটা স্টেটের সাথে কিন্তু একই লাইনে রেখেছি। সেটা কি দেখো কি হামারসান সিং কি থ্যাংক ইউ। আর কি এস বিদ্যানাথন, মানে ছিলেন কে হামারসান সিং থ্যাংক ইউ, আর কে হচ্ছে এস বিদ্যানাথন, অর্থাৎ নতুন আর কি চিফ জাস্টিস হবেন কে এস বিদ্যানাথন মেঘালয় থেকে। তারপরে দেখো কি এলাহাবাদ হাইকোর্টে কি মনোজ কুমার গুপ্তা ছিলেন, এখন এটা কিন্তু বানসালি হবে। ঠিক আছে, এটা হচ্ছে মনোজ বানসালি হবে। ঠিক আছে, আর এটা সরি এটা অরুণ বানসালি হবে আর কি। আর কি গুয়াহাটি হাইকোর্টে কি এল জামিল ছিলেন, বিজয় বিষ্ণু কিন্তু নতুন হবে। আর কি ওড়িশা হাইকোর্টে কি বিদ্যুৎ রঞ্জন সারাঙ্গী তিনি ছিলেন। আর কি এটা হচ্ছে চক্রবর্তী, এটা চক্রবর্তী কয়েকটা বানান মিস্টেক হয়ে গিয়েছে। ঠিক আছে, যে চক্রবর্তী শরণ সিং, ঠিক আছে, চক্রবর্তী শরণ সিং কিন্তু আর কি গুয়াহাটি হাইকোর্টের কিন্তু নতুন চিফ জাস্টিস হবে। তারপর আর কি ঝাড়খণ্ড হাইকোর্টে কি মনোজ কুমার তিওয়ারি ছিলেন, নতুন চিফ জাস্টিস কে হবে ঝাড়খণ্ড হাইকোর্টের রীতা বাড়ি। আর কি দেখো রাজস্থান হাইকোর্টের কি মনেন্দ্র মোহন শ্রীবাস্তব হচ্ছে কি রাজস্থান হাইকোর্টের যিনি চিফ জাস্টিস ছিলেন তিনিই কিন্তু আবার পুনরায় চিফ জাস্টিস হিসেবে নির্বাচিত হবেন। আর কি পাঞ্জাব আর হরিয়ানার কি রীতা বাড়ি কিন্তু ছিলেন, তিনি এখন বর্তমানে কি হবেন পাঞ্জাবের গুরমিত সিং। তাহলে দেখো রীতা বাড়ি পাঞ্জাব হরিয়ানাতে ছিলেন, তিনি কিন্তু
ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারপতি, মানে তিনি বর্তমানে ছিলেন কোথায়, পাঞ্জাব বা হরিয়ানাতে, রীতাবাড়ি কিন্তু প্রধান বিচারপতি ছিলেন, তিনি কোথায় যাচ্ছেন ট্রান্সফার হয়ে, তিনি কিন্তু যাচ্ছেন ঝাড়খণ্ডে। ক্লিয়ার? তাহলে এইগুলো ছিল খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয় কিন্তু জেনে রাখতে হবে আমাদেরকে। তারপরে চলো দেখবো আরো একটি গুরুত্বপূর্ণ স্লাইড, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ জায়গাটা যে গ্র্যামি অ্যাওয়ার্ড, 66তম গ্র্যামি অ্যাওয়ার্ড 2024 কারা কারা পেয়েছে দেখে নেবো। আমি কিন্তু জেনারেলি কিন্তু ইন্ডিয়ান অ্যাওয়ার্ড গুলোকেই কিন্তু রেখেছি, খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রচুর অ্যাওয়ার্ডই তাদেরকে মনে রাখার কিন্তু একটা টাফ ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, দেখো বলছে দা রেকর্ডিং একাডেমি অফ ইউএস লস এঞ্জেলেস থেকে কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। ঠিক আছে, আর কি ফর আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স অফ মিউজিক ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে মানে মিউজিক ইন্ডাস্ট্রিতে আর কি, ঠিক আছে, মানে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্সের জন্য কিন্তু এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়, গ্র্যামি পুরস্কার যেটা আর কি। ঠিক আছে, স্টার্ট ইন 1958, অর্থাৎ 1958 তে কিন্তু শুরু হয়েছিল আর কি। ফার্স্ট অ্যাওয়ার্ডেড 4th মে ইন 1959, অর্থাৎ প্রথম পুরস্কৃত করা হয়েছিল 1959 সালে। ক্লিয়ার? তারপরে দেখো বলছে ফিউশন ব্র্যান্ড শক্তি, অর্থাৎ শক্তি, ফিউশন ব্র্যান্ড শক্তি নামের যে ব্র্যান্ডটি উইথ গ্র্যামি ফর অ্যালবাম দিস মোমেন্ট, এই দিস মোমেন্ট এই অ্যালবামটির জন্য কিন্তু শক্তি ব্র্যান্ড যে আর কি বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম অ্যাওয়ার্ডটা কিন্তু জিতে নিয়েছে। ঠিক আছে, সেটা কি সরি আর কি গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছে। কি কি এই যে ব্র্যান্ডটা শক্তি ব্র্যান্ড, এই শক্তি ব্র্যান্ডে যে আর কি কারা কারা মুখপাত্র আছে তারা দেখে নেবো। শঙ্কর মাধবন, যিনি খুবই আর তোমার প্রত্যেকেই জানো আর কি, এটাকে জাকির হোসেন। ক্লিয়ার? এটা কিন্তু জাকির হোসেন হবে। ঠিক আছে, জাকির হোসেন প্রত্যেকেই জানো, তবলা বিশিষ্ট তবলাবাদক আর কি। জন ম্যাকলাফলিন, ভি আর কি ভি সেলভা গণেশ আর গণেশ রাজগোপালন, এই যে ব্যান্ডের কিন্তু এই কজন কিন্তু মুখপাত্র। ঠিক আছে, তারপর দেখো জাকির হোসেন ওয়াজ গট গ্র্যামি ফর 3 গ্র্যামি অ্যাওয়ার্ডস, মানে জাকির হোসেন কিন্তু অর্থাৎ তিনটে মিলিয়ে কিন্তু আরো একটা আছে, সেটা কিন্তু তিনটে মিলিয়ে মানে তিনি আর কি তিনটে গ্র্যামি অ্যাওয়ার্ড কিন্তু অর্জন করেছে। আর কি রাকেশ চৌরাশিয়া ফর ফ্লুট, অর্থাৎ বাঁশি বাদক হিসেবে কিন্তু রাকেশ চৌরাশিয়া কিন্তু আর কি গ্র্যামি পুরস্কারের ভাগীদার হয়েছেন, আর বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স ক্যাটাগরির ভিতরে। ঠিক আছে, চলো নেক্সট দেখবো আমরা কি কি, যে রবি কুমার ঝা অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য এমডি এন্ড সিইও অফ এলআইসি, অর্থাৎ এলআইসি নতুন সিইও হিসেবে কিন্তু নিযুক্ত হয়েছেন কে, রবি কুমার ঝা। ঠিক আছে, ক্লিয়ার? সাকসিড কাকে সাকসিড করেছেন, সাকসিড টিএস রামকৃষ্ণন। ঠিক আছে, কিন্তু তার কার স্থলাভিষিক্ত হয়েছেন, তিনি কিন্তু টিএস রামকৃষ্ণনের স্থলাভিষিক্ত হয়েছেন। তারপরে দেখবো আমরা কি বলতে, শ্রী জগন্নাথ গড অফ ইউনিভার্স, একটা খুব গুরুত্বপূর্ণ বই, সেটা আর কি কোন মুখ্যমন্ত্রী মানে আর কি বইটি প্রকাশ করেছেন, বুক বাই দ্য নবীন পট্টনায়ক। ঠিক আছে, এটা কিন্তু ওড়িশা রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, তিনি কিন্তু এই বইটি প্রকাশ করেছেন কি ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওড়িয়া ল্যাঙ্গুয়েজ কনফারেন্সে কিন্তু এই বইটিকে কিন্তু তিনি আর কি প্রকাশ করেছেন, হেড ইন ভুবনেশ্বর। ঠিক আছে, ভুবনেশ্বরে যে কনফারেন্সটা হয়েছে। ঠিক আছে, মনে রাখতে হবে। তারপরে দেখো ওম্যান রোবট অ্যাস্ট্রোনট অফ ইন্ডিয়া, মানে ভারতের মানে আর কি ওম্যান রোবট অ্যাস্ট্রোনট। ঠিক আছে, ইসরো ভারতের যে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন কিন্তু কি করছে এবার কিন্তু স্পেসে কিন্তু অ্যাস্ট্রোনট পাঠাচ্ছে, সেটা কিন্তু কি রোবট অ্যাস্ট্রোনটকে কিন্তু এবার পাঠানোর প্রয়াস করেছে। ঠিক আছে, সেটা দেখো তার নাম কি, নেম হচ্ছে বয়ম মিত্র। বয়ম মিত্র মানে বয়ম মানে কি স্পেস, আর মিত্র মানে কি বন্ধু, অর্থাৎ যে স্পেসের বন্ধু হিসেবে নাম, মানে এই নামটার আক্ষরিক অর্থ যদি বলা হয় সেটা। ঠিক আছে, দেখো আর কি মিশন কি গগনায়ন, অর্থাৎ গগনযানে কিন্তু এই মানে এই অ্যাস্ট্রোনটকে পাঠানো হবে, যেটা কিন্তু 24-এর কিন্তু ফার্স্ট কোয়ার্টারে কিন্তু যে মিশনটা হবে তাতে কিন্তু পাঠানো হবে। ক্লিয়ার? ইসরো ইন্ডিয়া স্পেস রিসার্চ অর্গানাইজেশন ফাউন্ডেড 15 আগস্ট 1969। ক্লিয়ার? দেখো হেডকোয়ার্টার কি বেঙ্গালুরু কর্ণাটক, অর্থাৎ যারা হেডকোয়ার্টার কিন্তু অর্থাৎ ইসরোর হেডকোয়ার্টার রয়েছে কি কর্ণাটক বেঙ্গালুরুতে। দেখো চেয়ারপারসন কি শ্রীধরা সোমনাথ, অর্থাৎ এস সোমনাথ। ক্লিয়ার? চলো তারপর ইন্ডিয়ান এনার্জি উইক হেল্ড ইন গোয়া ফেব্রুয়ারি 6 to 9, অর্থাৎ ইন্ডিয়ান এনার্জি উইক ওইটা কই যে এই উইকটা কোথায় সেলিব্রেট হচ্ছে, সেটা কিন্তু গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে ফেব্রুয়ারি 6 থেকে 9 পর্যন্ত। তারপরে দেখো ইন্টারন্যাশনাল ডে অফ জিরো টলারেন্স ফর ফিমেল জেনিটাল মাটিলেশন 6 ফেব্রুয়ারি। ঠিক আছে, এটা কি এটা হচ্ছে যে যে মুসলিম সম্প্রদায়ের ভিতরে যে একটা প্রথা রয়েছে, সেই প্রথাটা আর কি যেটা আর কি মেয়েদের ক্ষেত্রে অভিশাপ হিসেবে কাজ করে, সেই প্রথাটাকে আর কি বিলোপ করার জন্যই কিন্তু বা সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধির কারণে কিন্তু এই ডেটা পালন করা হয়। ঠিক আছে, চলো দেখো ওয়ার্ল্ড ক্যান্সার ডে 4 ফেব্রুয়ারি। ওয়ার্ল্ড ক্যান্সার ডে হচ্ছে কিন্তু 4 ফেব্রুয়ারি। দেখো সেটাকে লেড বাই দ্য ইউনিয়ন অফ ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল ইউআইসিসি। তারপর থিম কি 2022 থেকে 24 এর থিমটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, সেটা কিন্তু ক্লোজ দ্য কেয়ার গ্যাপ। এটা কিন্তু ছোট্ট একটা থিম, এটা কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। চলো ইউনিফর্ম সিভিল কোড বিল পাসড ইন উত্তরাখণ্ড গভর্নমেন্ট।
অন 6 ফেব্রুয়ারি। এই যে ইউনিফর্ম সিভিল কোড বিল, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিল। এটা কিন্তু স্বাধীনতার পরে কিন্তু প্রথম স্টেট যেখানে কিন্তু এই বিল পাস হলো, সেটা কি কি ফর প্রিভেন্টিং পলিগ্যামি, বহুবিবাহ এন্ড চাইল্ড ম্যারেজ, ঠিক আছে, যে বাল্য বিবাহ এবং কি বহু বিবাহ রোধ করার জন্য কিন্তু একটা নতুন বিল পাস করলো, সেটা কিন্তু উত্তরাখণ্ড গভর্নমেন্ট। ক্লিয়ার? তো উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে পুষ্কর সিং ধামি। ক্লিয়ার? গভর্নর হচ্ছে যে গুরমিত সিং। ক্লিয়ার? তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে এখানে কিন্তু ইউসিসি বিল অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বিল কিন্তু প্রথম উত্তরাখণ্ড গভর্নমেন্ট কিন্তু পাস করলো 2024 ফেব্রুয়ারি 6 এ। ক্লিয়ার? তারপর এবারটা যে ভারতরত্ন কিন্তু ভারতরত্ন নিয়ে আলোচনা করতে আমরা প্রত্যেকটা কম বেশি আগে ক্লাসে তোমরা শুনেছো ভারতরত্ন নিয়ে আগে আমি বলেছি, আজকেও বলছি। ভারতরত্ন কিন্তু যে এবার কিন্তু যে 5 জনকে কিন্তু ভারতরত্ন দেওয়া হয়, জেনারেলি কিন্তু 3 জনকে ভারতরত্ন দেওয়া হয়, কিন্তু এবার কিন্তু 5 জন ভারতরত্নের নাম কিন্তু ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্লিয়ার? দেখো এইবার মানে ভারতরত্নের নাম কিন্তু সুপারিশ করেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতিকে। নাম ঘোষণা জেনারেলি কিন্তু রাষ্ট্রপতিই করে, প্রধানমন্ত্রী করে। ঠিক আছে? ভারতরত্ন যে কত লালকৃষ্ণ আডবাণী। লালকৃষ্ণ আডবাণী কিন্তু খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ঠিক আছে? বলছে ভারতরত্ন 2 জানুয়ারি 1950। ভারতরত্ন কবে থেকে কবে দেয় কি 2রা জানুয়ারি 1954 সালে প্রথম কিন্তু দেওয়া হয়। আর কিন্তু মরণোত্তর ভারতরত্ন কিন্তু 1954 তে দেওয়া হয় না, দেওয়া হয়েছিল না আর কি। মরণোত্তর ভারতরত্ন কিন্তু 1955 থেকে দেওয়া হয়। অর্থাৎ প্রথম যে আর কি ভারতরত্নের প্রোগ্রাম, তাতে কিন্তু মরণোত্তরের ব্যাপারে কিন্তু আলোচনা ছিল না। ঠিক আছে? সে বিষয়ে কিন্তু কোনো বিষয় ছিল না। 1955 সাল থেকে কিন্তু এই মরণোত্তর ভারতরত্নের বিষয়টা কিন্তু যুক্ত করা হয়। ঠিক আছে? তারপর দেখো এল কে আডবাণী পলিটিক্যাল লিডার বিজেপি। ঠিক আছে? এন্ড কো ফাউন্ডার অফ বিজেপি। আর কি বলছি মেম্বার অফ আরএসএস। মানে তার বিষয়ে যে একটা বেসিক ডিটেইলস সেটাই কিন্তু আমি দিয়েছি। কি 7th ডেপুটি পিএম, ডেপুটি প্রাইম মিনিস্টার অফ মানে ইন্ডিয়া, 7th ডেপুটি প্রাইম মিনিস্টার। ঠিক আছে? উপপ্রধানমন্ত্রী কত 2002 থেকে 2004 সালে। তারপর দেখো যে লংগেস্ট সার্ভিং মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এন্ড অপোজিশন লিডার, মানে কি সবচেয়ে আর কি দীর্ঘ সময় যাবত তিনি কিন্তু অপোজিশন লিডার ছিলেন আর কি হোম অ্যাফেয়ার্স। ঠিক আছে? হোম অ্যাফেয়ার্স এর কিন্তু মন্ত্রী ছিলেন। তারপর দেখো ভারতরত্ন পিভি নরসিংহ রাও, খুব গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। দেখো কি পশ্চিমবঙ্গ, আমি একটুখানি আগে বললাম যে মরণোত্তর অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা আর কি মারা গিয়েছে তারপরে যে ভারতরত্ন দেওয়া হয় তাদেরকে। ঠিক আছে? যেটা কিন্তু পশ্চিমবঙ্গে মরণোত্তর ভারতরত্ন কিন্তু 1950 সাল থেকে চালু, 1955 থেকে কিন্তু চালু হয়েছে। আর প্রথম মরণোত্তর ভারতরত্ন পায় কিন্তু লাল বাহাদুর শাস্ত্রী। ঠিক আছে? তারপরে কি বলছে ফর্মার পিএম অফ ইন্ডিয়া 1991 1996, কত সাল থেকে কত সালে তিনি কিন্তু মুখ্য প্রধানমন্ত্রী ছিলেন 1991 থেকে 1996 সাল পর্যন্ত। তারপরে দেখো যে 9th পিএম অফ ইন্ডিয়া, নবমতম প্রধানমন্ত্রী ছিলেন ভারতের। ঠিক আছে? পিভি নরসিংহ রাও। তারপর দেখো ভারতরত্ন চৌধুরী চরণ সিং। চৌধুরী চরণ সিং এর কিন্তু ভারতরত্ন দেয়া হচ্ছে। সেটা বলছে কি পশ্চিম আসামে। আবার বলছে সে মরণোত্তর, তিনি এখন আর বেঁচে নেই। পলিটিক্যাল লিডার ছিলেন আর কি 5th পিএম অফ ইন্ডিয়া, মানে পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন ভারতের কত 1979 থেকে 80। ঠিক আছে? আর কি 5th সিএম অফ ইউপি, উত্তরপ্রদেশের পঞ্চম মুখ্যমন্ত্রীও তিনি ছিলেন। নোন অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ ফার্মার্স, তিনি কিন্তু কি নোন অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ ফার্মার্স নামে পরিচিত। যেহেতু ব্যাপারটা কাকে কি নাম, কে কোন ব্যক্তি কি নামে পরিচিত, এরকম কিন্তু প্রত্যেকের একটা ব্যাপার আছে, কিন্তু সেই বিষয়টা যখন আর কি তখন সেই বিষয় স্পটেড হয় তখন যখন আর কি তার নাম কোনো অ্যাওয়ার্ডে ঘোষণা হয় বা তিনি কোনো কারণে কোনো বিষয়ে খবরে আসেন। ঠিক আছে? তখন কিন্তু তার বিষয়ে যে যাবতীয় ডিটেইলস গুলো থাকে সেইগুলো থেকে জেনারেলি কিন্তু ডাইরেক্ট কোশ্চেনের চেয়ে বেশি এখন বর্তমানে কোশ্চেনের প্যাটার্ন তোমরা জানো যে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা, সেই জন্য কিন্তু আমরা তার বিষয়ে যাবতীয় যে ডিটেইলস আছে সেগুলো কিন্তু দিয়েছি যাতে তোমাদের কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে সুবিধা হয়। ঠিক আছে? দেখো নোন অ্যাজ দ্য চ্যাম্পিয়ন অফ ফার্মার্স। ক্লিয়ার? তারপর ভারতরত্ন এম এস স্বামীনাথন। এম এস স্বামীনাথন খুব পপুলার একটা নাম। এম এস স্বামীনাথন সবুজ বিপ্লবের যাকে আর কি ফাদার বলা হয়। ঠিক আছে? দেখো পশ্চিমবঙ্গ অর্থাৎ মরণোত্তর ভারতরত্ন কি এগ্রিকালচার সায়েন্টিস্ট ছিলেন তিনি, তাই তো? আর কি ফাদার অফ দ্যাট, এক্ষুনি বললাম ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া। ঠিক আছে? আর কি স্টার্টস ইন 1960, যে সবুজ বিপ্লব কততে হয়েছিল 1960 এর দশকে। ক্লিয়ার? at the time of third fifth year plan 1961 to 61 থেকে 66, অর্থাৎ তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়ে কিন্তু এই সবুজ বিপ্লবটা হয়েছিল। ঠিক আছে? তারপর দেখো যে ভারতরত্ন কর্পূরী ঠাকুর, যে বিষয়টা আমি প্রিভিয়াস ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছিলাম, তাও এটা রয়েছে। যেহেতু যে 5টা ভারতরত্ন ঘোষণা হয়েছে সেই জন্য আমি কিন্তু সিরিয়ালি রেখেছি, কারণ এই 5টার মধ্যে কিন্তু 4টি পশ্চিমবঙ্গে, অর্থাৎ আর শুধুমাত্র লালকৃষ্ণ আডবাণী কিন্তু যিনি জীবিত রয়েছেন, আর 4 জনকে কিন্তু পশ্চিমবঙ্গে অর্থাৎ
মরণোত্তর ভারতরত্ন দেওয়া হচ্ছে। কর্পূরী ঠাকুর কি পলিটিক্যাল লিডার 11th CM অফ বিহার, ক্লিয়ার, নোন অ্যাজ দ্য জননায়ক, মানে তিনি কি জননায়ক হিসেবে কিন্তু পরিচিত বিহারে, ক্লিয়ার ছিলেন। চলো দেখো আজকে ক্লাস এখানে আমি শেষ করছি। আর তোমরা যারা নতুন আছো আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এরকমই গুরুত্বপূর্ণ ক্লাস পেতে হলে কিন্তু অবশ্যই এসবি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কন্টিনিউ কিন্তু ক্লাস ফলো করতে হবে। আর আমি একটা কথা বলবো, যারা আর কি যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যদি তোমরা আমাদের অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, এরকমই মানে আর কি সমস্ত বিষয় কিন্তু একদম কম্প্যাক্ট ভাবে কিন্তু তোমাদের প্রস্তুতি কিন্তু যদি করতে চাও, কারণ 2024 কিন্তু প্রচুর নিয়োগ হতে চলেছে। যদি নিজস্ব প্রস্তুতি খুব ভালোভাবে করতে চাও তাহলে কিন্তু অতি অবশ্যই খুব ভালো গাইডেন্স ফলো করো। তোমরা যদি মনে করো অবশ্যই আমাদের এসবি ইনস্টিটিউটের অফলাইন ব্যাচে ভর্তি হতে পারো। ফাউন্ডেশন ব্যাচ কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে? সেই ফাউন্ডেশন ব্যাচে কিন্তু অফলাইন ব্যাচে তোমরা যদি মনে করো ভর্তি হয়ে যেতে পারো, তার জন্য কিন্তু অফিসিয়াল নাম্বারে ফোন করে নেবে এবং নিজের মানে তোমাদের প্রস্তুতি চালু করে দাও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। টিল দেন স্টে ফোকাস অন ইওর গোল। থ্যাংক ইউ এভরিওয়ান।